এবার বলো হ্যালো এভরিওয়ান। তারপর কি ছিল? আমাদের ব্লগে। আমাদের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? গেস করতে পারলে না তো? আমরা যাচ্ছি হচ্ছে সার্কাসে। তোমরা এন্ড অফ দি ব্লগটা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। বাই বাই। আমি রেডি হয়ে গেছি। আজকে 31st, আমরা যাচ্ছি এখন ঘুরতে। 31st একটু এনজয় করতে। প্রচণ্ড লেট হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে আমি বাকি কথা বলছি। 31স্টে সার্কাসকে বেছে নেওয়ার একটাই কারণ, মেয়ের প্রায়োরিটিটাই এখন মূল প্রাধান্য আমাদের কাছে। আমরা দুজনে তো যেভাবে হোক নিজেদের সময় কাটিয়ে নিতে পারবো, সেটা রেস্টুরেন্টে হোক, সিনেমা দেখে হোক বা গঙ্গার ঘাটে গল্প করেই হোক না কেন, কিন্তু মেয়ে যাতে খুশি থাকে, মেয়ে সব থেকে বেশি যেটা এনজয় করতে পারে, সেই কথাটা মাথায় রেখেই সার্কাসের প্ল্যানটা করা। আমরা পৌঁছে গেছি সার্কাসে। এটা সিথির মোড়ের যে ফেমাস সার্কাসটা হয় সেটাই। যেভাবে আমরা গেছি সেটা দুটো ব্রেক জার্নি করতে হচ্ছে। একটা কোন্নগর থেকে ট্রেন ধরে বালি থেকে বাসে করে সিথির মোড়ে এই সার্কাসটা ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখ অবধি বা পুরো ফেব্রুয়ারি মান্থ অবধি থাকবে, ফেব্রুয়ারি অবধি থাকবে। যদি আপনারা কেউ যেতে চান অনলাইনেও টিকিট কাটতে পারেন, অথবা কাউন্টারে গিয়ে সার্কাসে গিয়ে সেখান থেকে টিকিট কাটতে পারেন। টিকিটের প্রাইস ছিল 100, 200, 300। 100টা হচ্ছে একদম লাস্ট শোতে, 200টা মিডল পোর্শনে, আর 300টা হচ্ছে এই সামনে যে হোয়াইট চেয়ারগুলো রাখা রয়েছে, এটা হচ্ছে 300টা। আমাদের পেছনে একটা ব্যারিকেড করা ছিল, যেটা ছিল রেড কালারের চেয়ার ছিল, যেটা ছিল 200, এবং এই যে রেড কালারের চেয়ারগুলো 200 এবং তার একদম পেছনেরগুলো 100। এখানে আমাদের 3 জনেরই টিকিট লেগেছে, বাবুরও টিকিট লেগেছে, কারণ বুঝতেই তো পারছেন সার্কাসের বর্তমান যে আর্থিক অবস্থা, সেটার জন্য। 3 বছরের নিচের কোনো বাচ্চাদের টিকিট লাগছে না, কিন্তু 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা বাচ্চার টিকিট লাগছে। আর এখানে সার্কাস শুরু হয়ে গেছে। আমি কোনো মিউজিক দিতে পারলাম না শুধুমাত্র কপিরাইটের জন্য। একদম অন টাইম শুরু হয়েছে। আর সার্কাসটা ছিল 2.5 ঘন্টার, মানে আমাদের 4টে 6:30টায় সার্কাসটা আমাদের যে শোটা সেটা শেষ হয়েছে। প্রচণ্ড ভালো গান মিউজিক চলছিল এবং সেটার সাথে ঠিক মানানসই আপনার শোগুলো, কন্টেন্টগুলো চলছিল। প্রচণ্ড ভালো লাগছিলো, সবাই খুব এনজয় করছিল। এখন হয়তো কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, কিন্তু এরপরে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। সবাই অন টাইম ছিল না, মানে শুরু হওয়ার অনেক পরেও বেশ মানুষজন এসছিল। লাস্টে যখন আমরা বেরোচ্ছিলাম তখন আমরা দেখতে পেলাম বেশ ভালো ভিড় হয়েছিল। এই সার্কাসটার নাম ছিল রাশিয়ান ডায়মন্ড সার্কাস। সার্কাসটা বেশ ভালো, খুব ভালো লেগেছে। অনেকগুলো অ্যাক্ট, প্রচুর 2.5 ঘন্টার মধ্যে প্রচুর অ্যাক্ট হয়েছে। তার মধ্যে অনেক অ্যাক্ট খুব ভালো হয়েছে, কয়েকটা বাদ দিয়ে যেগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, কিন্তু বেশিরভাগটাই ভালো লাগার। আর সবথেকে বড় কথা, বাচ্চাদের সেটা খুব ভালো লাগবে। আমরা ছোটবেলায় যেরকম সার্কাস দেখেছি, মানে আমার খুব মনে পড়ছিল ওই টাইমে যখন আমি আমার বাবার সাথে যেতাম সার্কাস দেখতে। তখনকার টাইমের বড় বড় সার্কাসগুলো দেখেছি। এমনকি কলকাতায় একটা সার্কাস হতো, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, হয়তো বাবাকে জিজ্ঞেস করলে বাবার হয়তো মনে পড়বে, যেখানে বাঘের খেলাও হয়েছিল, সেটাও আমরা দেখেছি। লাস্টে আমার দেখার, মানে আমার ভাই দেখতে পাইনি কোনোদিনও বাঘের খেলা বা কিছু ওই ধরনের জাতীয় বড় বড় সার্কাস, তার আগে ব্যান হয়ে যায়। ও হাতির খেলা অবধি ও দেখেছে, কিন্তু এখন পশুদের খেলা বা পশুদের নিয়ে খেলা, তাদের ট্রেন করে খেলানো, সার্কাস দেখানো, এটা প্রায়ই বন্ধ। বেশিরভাগ সার্কাসেই হয় না। আমার জানা নেই যে এখন কোনো সার্কাসে এই হাতি, পশু, ঘোড়া, পাখি, ছাগল, এদের ভাল্লুক, এদের নিয়ে কোনো খেলা হয় কি না, কিন্তু আমি যতদূর জানি এখনকার সার্কাসে এইগুলো ব্যান করা হয়েছে। কারণ অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না, যারা একদম নতুন, যাদের কাছে সার্কাস জিনিসটাই নতুন, যেমন আমার মেয়ে বা
আমার মেয়ের থেকে যারা একটু বড়, এই জেনারেশনের যে বাচ্চা বা টিনেজার, তারা হয়তো সার্কাসের ব্যাপারটা জানে না। তো তাদের উদ্দেশ্যেই বলা যে আসলে সার্কাস যখন চলে বা যে কটা মাস চলে, সেই কটা মাস ছাড়াও সেই সব পশু পাখিদের তাদেরকে সারা বছর ব্যয়ভার বহন করা, সেই সব পশু পাখিদের যত্ন আত্তি করা, তাদেরকে ঠিক মতো খেতে দেওয়া, পরিচর্যা করা, এটা একটা খুব ক্রিটিক্যাল পিরিয়ড, এইটা একটা খুব ব্যয় সাপেক্ষ পিরিয়ড। তার জন্য এখন বেশিরভাগ ক্ষেত্রেই সেটা করা যায় না। সার্কাসের যে কর্তৃপক্ষ বা মালিক, তারা এই ব্যয়ভারটা খরচ করতে পারেন না, যেহেতু এটা খুব ছোট স্প্যানের একটা এন্টারটেনমেন্টের জায়গা, মাত্র 3 থেকে 4 মাস চলে। সুতরাং সেইটুকানি মাসের জন্য গোটা বছর এই পশু পাখিদের যত্নার্থী আর্থিক একটা খরচা ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। তাদের খাওয়া দাওয়া, তাদের মেডিকেল, তাদের সঠিকভাবে পরিচর্যা করা, তাদের ট্রেনিং দেওয়া। আর তার থেকেও বড় কথা, যখন এইটা মানে একটা অ্যাক্সিডেন্টে পরিণত হলো, একটা টাইমে একটা বিশাল বড় সার্কাসে একটা ইনসিডেন্ট ঘটে, যেখানে বাঘ কোনো একজন পাবলিককে বা কোনো একজন মানুষকে বাঘ আক্রমণ করে ফেলে তার ট্রেনিং ভুলে গিয়ে, ইনস্ট্যান্ট কিছু একটা কোনো কিছুর জন্য। আমার যেটুকানি শোনা, আমি সেইটুকানিরই ওপর বেস করে কথাটা বললাম। তো সেই ঘটনার পর থেকে সার্কাসে পশু পাখি আনাটা বন্ধ হয়ে যায়। তাও বাঘের পরেও ঘোড়া বা হাতি এদের নিয়ে সার্কাস চললেও, পাখিদের নিয়ে সার্কাস চললেও এখন সেটা পুরোপুরিভাবে বন্ধ। আর সব থেকে ভালো লাগলো এই একটা, যেই একটা এখন আপনাদের স্ক্রিনে চলছে, এই একটা আমার গোটা সার্কাসের সব থেকে প্রিয় অ্যাক্ট ছিল। আমার খুব ভালো লেগেছিল এই এরিয়েল অ্যাক্টটা। নিজের চোখে সামনে থেকে দেখা আর সেটাকে টিভিতে দেখা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। নিজের চোখে কোনো মানুষকে যখন দেখবেন অত উচ্চতায় গিয়ে একটা এরিয়াল অ্যাক্ট করতে, ওইভাবে কতটা নিখুঁত, নিপুণ আর কতটা প্র্যাকটিসের প্রয়োজন একটা অ্যাক্টকে এইভাবে নামানো, এইভাবে নির্ভুলভাবে সঠিকভাবে করা। মানে কতটা ডেডিকেশন, কতটা অনুশীলন, কতটা প্র্যাকটিসের ফলাফল এইগুলো। মানে কোথাও যদি একটু ভুল হয় কিন্তু পুরো একটা অ্যাক্টটা হয়তো ম্যাচাকার হয়ে যাবে। এমন না যে কারোর ভুল হয়নি। আর পুরো সবকটা অ্যাক্ট, 2.5 ঘন্টায় যতগুলো অ্যাক্ট হয়েছে, প্রত্যেকটা অ্যাক্ট তো ভিডিওতে দেওয়া সম্ভব না। কিছু কিছু আমি রেখেছি, কিছু কিছু যেমন ভুল হয়েছিল। মানে একজন গান শট করছিলেন অনেক দূর থেকে, প্রথমে কাছে ছিলেন, কোন চলন্ত বেলুনে গান শট করলেন, অনেক রকম আইটেম দিয়ে গান শট করলেন। তারপর একদম যেখানে আমরা এন্ট্রি করেছি, যে দরজাটা দিয়ে সার্কাসের ভেতরে, সেখানে চলে গেলেন। সেখান থেকে তিনটে শট নিয়েছিলেন, এই 3টে শটের একটাও শট কিন্তু হয়নি। তো এইগুলো একটু মেনে নেওয়া যায় যে হতেই পারে, স্টেজে ভুল হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু সবথেকে বড় কথা, প্রত্যেকটা মানুষ যারা এই অ্যাক্টগুলো পারফর্ম করলেন, প্রত্যেকটা মানুষের এত কঠোর পরিশ্রম ছিল না, যার জন্য ভুল হলেও সেই অ্যাক্টগুলো ভীষণ ভালো লাগছিল আমাদের, খুব ভালো লাগছিল। এন্টারটেনমেন্টের সার্কাস কিন্তু একটা এন্টারটেনমেন্ট দুনিয়া, একটা বিশাল বড় পর্যায়, বিশাল বড় মাপকাঠি রাখতো। বর্তমানে সেই জায়গাটা হারিয়ে গেল, আবার পুনরায় সেটা রাখার চেষ্টা শুরু হয়েছে। দেখা যাক ভবিষ্যতে এই সার্কাস কী রূপ নেয়। সার্কাসের ভেতরেও খাবার দাবার পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড কস্টলি, প্রচণ্ড। আমরা এখানে পপকর্ন নিয়েছিলাম, একটা চিপসের প্যাকেটও নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড কস্টলি ছিল। বাইরে যে পপকর্নটা 20 টাকায় পাওয়া গেছে, এইটা সার্কাসের ভেতরে সেটারই দাম 50 টাকা। একটা 20 টাকার চিপসের প্যাকেটের দাম 50 টাকা, একটা 20 টাকার কর্নেটোর দাম 50 টাকা, চায়ের দাম, ছোট 1 কাপ চায়ের দাম 30 টাকা। এই হারে কস্টলি ছিল। কালকে ভিডিও কল করে দেখাও কালকে।
হ্যাঁ ধরবে ধরবে দেখো। তাইকে দেখো মামা সামনের দিকে চলে আসো, মামা সামনে চলে আসো, হ্যাঁ এখানে দাঁড়াও। বাবা হাই। চিপসটা খেয়ে নিও না, রাখো। জোকার বাবুরা প্রত্যেকটা বাচ্চাকে স্টেজে চলে তাদের সাথে কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করছিল, যাতে বাচ্চারা আরেকটু এঙ্গেজ হয় সার্কাসটাকে বোঝে, বুঝতে পারে, যাতে তাদের আরও ভালো লাগে, আনন্দ লাগে, সেই জন্য। আর সবার মতো মেয়েও উঠেছিল, বাবুও উঠেছিল স্টেজে, যাতে ও সবার মতো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারে। কিন্তু যখন ও দেখলো এরমভাবে লাফ দড়ি খেলানো হচ্ছে, ও ভয় এত অস্থির হয়ে গেল, এত ভয় পেল যে ও যদি না পারে তখন কি হবে, এই ভেবে ও স্টেজেই কাঁদতে শুরু করে দিল। তাই জন্য ওর পাপা বললো, তুমি গিয়ে শিগগিরই নিয়ে আসো, কাঁদছে। আমি আবার স্টেজের খানিকটা এগিয়ে গিয়ে ওকে নিয়ে চলে এলাম। মানে আমরা ভেবেছিলাম হয়তো সবার সাথে থাকবে, স্কুল যায়, এখন এটা ওর কাছে কোনো ব্যাপার না, কিন্তু না, এখনও একটু নিজের কমফর্ট জোন থেকে বেরোতে একটু তো টাইম লাগবে। আর এটা ছিল চাবুকের অ্যাক্ট। আমি ফার্স্টে ভাবতে পারিনি যে এত জোরে চাবুক থেকেও আওয়াজ হয়। সার্কাসের ছোট্ট একটা ইতিহাস বলি। ফিলিপ অ্যাটসলি 18 সেঞ্চুরিতে প্রথম সার্কাসের সূচনা করেন। মূলত সেই সময় ফিলিপ অ্যাটসলি হর্স রাইডিং ট্রিক, অ্যাক্রোব্যাটস আর জোকারদের নিয়ে একটি 42 ফুট ডায়ামিটারের রিংয়ের মধ্যে এই অনুষ্ঠানটির সূচনা করেন। এরপর এক এক ব্যক্তি এক এক টাইমে এই প্রোগ্রামের মধ্যে নতুন কিছু সংযোজন করেন। তার মধ্যে অন্যতম নাম হলো বার্নাম, যিনি 3টে রং এবং প্রাণীর অভিনয় এই সার্কাসের মধ্যে নিয়ে আসেন এবং পরবর্তীকালে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদর্শনীতে রূপান্তরিত হয়। এরপর 1880-র দশকে বিষ্ণুপাত্য চাত্রের নেতৃত্বে জিউসেপ্পে চিয়ারানির রয়্যাল ইতালীয় সার্কাস থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতে গ্রেট ইন্ডিয়ান সার্কাস প্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে কেরালার মার্শাল আর্ট এবং জিমন্যাস্টিক এই সার্কাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। দ্য গ্র্যান্ড বম্বে সার্কাস, চেমনি সার্কাস নামক
বড় বড় সার্কাস কোম্পানি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। সময়ের সাথে পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে সার্কাসের খরচও বাড়তে থাকে এবং আমাদের সবারই জানা বন্যপ্রাণীর ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এটাই আস্তে আস্তে সার্কাসের পতনের মূল কারণ হয়ে ওঠে। বর্তমানে এখন আবার সেই একই জায়গা, একই খ্যাতি, একই পুরনো নিজেদের জায়গা ফিরে পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন সার্কাস কোম্পানি নতুনভাবে প্রচেষ্টা চালাচ্ছে। নতুন নতুন আরও কলা, কৌশল, খেলা, আর্ট ফর্ম যোগ করে সার্কাসকে আবার তার পুরানো প্রাণ ফেরানোর চেষ্টা করা হচ্ছে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, 2.5 ঘন্টার শো তো, আর দুপুরবেলা ও যদি একটু না ঘুমায় সারা বিকাল থেকে ওটা ঘ্যান ঘ্যান করতে থাকে। আমি বুঝতেই পেরেছিলাম, তাই নিজের কোলের মধ্যে ওর পাপার কোলে পাটা রেখে আর আমার কোলের মাথাটা রেখে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাগ্যি সেটা দেখেনি, দেখলে হয়তো একটু ভয় পেয়ে যেত। এখনও সেইভাবে নিজের কমফর্ট স্পেসটা বুঝতে পারে না। আমি একটু ট্রাই করানোর মাঝে মধ্যে চেষ্টা করি ঠিকই, না ট্রাই করালে আমিই বা বুঝবো কী করে যে কোথায় ও গিয়ে অস্বস্তিতে পড়বে। আর এটা ছিল আমাদের লাস্ট অ্যাক্ট এই সার্কাসের, সব থেকে সুন্দর অ্যাক্ট। খুব ভালো লাগছিলো এটা দেখতে। ছোটোবেলায়ও অনেকবার দেখেছি, ওর বড় হয়ে দেখে মেয়েকেও দেখালাম, মেয়েও উঠে পড়েছে। লাস্ট অ্যাক্ট তো অনেকটা ঘুমিয়ে নিয়েছে, বেশ ফ্রেশও হয়ে গেছে, ভালো লাগছিল। এইভাবেই সার্কাসটা যেন আরও নতুন নতুন কলা কুশলী নিয়ে আবার যেন পুরনো জায়গাটা তারা ফিরে পেতে পারে। এই সার্কাসটা যদি আপনারা যেতে চান, সিথির মোড়ে এখনও চলছে, আপনারা যেতে পারেন। টিকিটের কথাও আমি বলে দিয়েছি, কিভাবে যাবেন সেটাও বলে দিয়েছি। আশা করি ব্লগে সার্কাসটাকে দেখে আপনাদের সবার ভালো লাগলো, স্পেশালি বাচ্চাদের। দেখুন রাতের সার্কাসটাকে কত সুন্দর লাগছে, চারিদিকে লাইট টাঙানো, কত বাচ্চা, কত লোক এসেছিল সেদিনকে, কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর চলে এসছি আমরা শেরে পাঞ্জাবে, একটু ফ্রেশ হওয়ারও ব্যাপার ছিল আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো শের পাঞ্জাবে তখন আমাদের ক্রিসমাস স্পেশাল মেনুও চলছিল, যেটা স্পেশাল একটা ডিশ আমরা খেয়েছিলাম, দুর্দান্ত ছিল। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও প্রচুর ভালো ছিল, বাইরের ডেকোরেশনটাও প্রচুর ভালো ছিল। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ভীষণ স্বচ্ছ, ডেকোরেশনটা খুব ভালো, একটা কোজি ব্যাপার ছিল। সাথে ম্যাচ চলছিল টিভিতে, ডেকোরেশনটাও খুব সুন্দর, বসার অ্যারেঞ্জমেন্টসও ভালো। আর ওনাদের ফুড কোয়ালিটি, ব্যবহার, প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো ছিল। আর আমরা অর্ডার করেছিলাম একটা ক্রিসমাস স্পেশাল চিকেন সাটে, যেটার মধ্যে চারটে স্টিক সাটে দিয়েছিল, অসাধারণ খেতে। এটা ছিল স্পেশাল ওনার আইটেম, নিউ ইয়ার উপলক্ষে একটা স্পেশাল মেনু ওনারা বানিয়েছিল, সেখান থেকে এটা আমরা অর্ডার করেছিলাম। করে আমি বলে নিচ্ছি কেমন, আবার পরে দেখো না, দেখো দেখছি। কিছু করো না। সাথে নিয়েছিলাম জিরা মশলা, কোল্ড ড্রিঙ্কস, আর নিয়েছিলাম চিকেনের হাক্কা নুডলস। দুর্দান্ত ছিল ফুড কোয়ালিটি, খাবার দাবার আয়োজন সবকটাই দুর্দান্ত ছিল। এবার হচ্ছে ফেরার পালা। 31st খুব ভালোভাবেই কাটলো, নতুন বছরটাও যেন খুব ভালোভাবে কাটে। আশা করি আপনার সবার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।